আমরা পড়াবো সে তোমাদের আকাঙ্ক্ষিত যে ভেক্টর চ্যাপ্টার। সবাই প্রস্তুত নিশ্চয়ই? আমরা যদি ভেক্টর পড়াতে চাই, সে ভেক্টর এই সে আমার প্রিয় ভেক্টর। ভেক্টর বলতে আমরা কি বুঝি, কেন এই ভেক্টর, এইগুলো আমাকে পরিষ্কার হতে হবে। ভেক্টর বলতে আমরা যেটা সরাসরি বুঝি, আমরা শুরু বলেছিলাম যাহা পরিমাপ করা যায় তাহা রাশি, আর পরিমাপের বাহিরে রয়েছে দুঃখ বেদনার হাসি। আর সে রাশিকে তার দুভাগে ভাগ করা হয়েছে, তাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার উপর ভিত্তি করে। যদি কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তখন তাকে বলা হয় ভেক্টর রাশি। আর যদি কোনো রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কেবল মানের উপরে নির্ভরশীল হয় এবং দিকের কোনো প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। তাহলে সুতরাং রাশিকে আমরা দিকের উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হলো ভেক্টর রাশি আর একটি স্কেলার রাশি। এখন সেই ভেক্টর রাশি মিনস সে ভেক্টর। কেন এই ভেক্টর? আমরা এই যে বলতে চেষ্টা করলাম যে দিকের উপর ভিত্তি করে, আমাদের এই বাস্তবে এমন কতগুলো বিষয় আছে যেগুলো প্রচলিত নিয়মে সাধারণত সমাধান করা যায় না, আর সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য প্রয়োজন হয় আমাদের সে ভেক্টর। ভেক্টর ছাড়া এটা কখনো সলিউশন করা সম্ভব নয়। যদি আমি দুটো এক্সাম্পল দিই, সাপোজ একটা এখানের মধ্যে আমি এক টুকরো মাংস রাখলাম বা একটা খাবারের কি রাখলাম, আমরা একটা প্যাকেট রাখলাম। যদি একই সময় দুইজন এটাকে অ্যাট এ টাইম দুই দিকে টানতে থাকে, তাহলে বস্তুটি যাবে কোন দিকে? হোক মাংস আর হোক খাবারের প্যাকেট, যাবে কোন দিকে? হয় বলতে হবে যার বল বেশি তার দিকে যাবে, অথবা বলতে হবে এদের মাঝখানে যে কোনো তৃতীয় একদিকে যাবে। কিন্তু আমি বলতে বলেছি যদি সমান বলে টানা হয় দুই দিকে, তখন যাবে কোন দিকে? নিশ্চয়ই তৃতীয় কোনো একদিকে যাবেই। এবং সে কোন দিকে যাবে সেটাকে আমার প্রচলিত বীজগাণিতিক নিয়মে সমাধান করা সম্ভব নয়। এই ধরনের সমস্যাগুলোকে সমাধান করতে হলে আমাকে অবশ্যই ভেক্টর রাশি সাহায্য নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদের এই ভেক্টর নিয়ে ভেক্টরের যন্ত্রণা কেন আমরা সহ্য করতে হচ্ছে, কেন আমরা ভেক্টর পড়তে হচ্ছে। ভেক্টর কি আপনি চলে এসছে আমাদের কাছে? না, আমাদের প্রয়োজনে আমরা এনেছি। যা হোক, যদি আরেকটি এক্সাম্পল দিই তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো এই, যদি আমরা দেখাতে চাই, মিস্টার আবুল বাশার নাম শুনেছ, সাপোজ সে আবুল বাশার এ টু বি, এ থেকে যাত্রা শুরু করে বিতে গেলেন, পুরো নাম দিয়ে দিলাম মিস্টার আবুল বাশার। এখন বিতে গিয়ে উনি চিন্তা করলেন যে আমার সি এর দিকে যেতে ইচ্ছে করে, সি এখানে যেতে ইচ্ছে করে, গেলেন। কিন্তু যদি উনি বিতে গিয়ে ওনার মনস্থির করেন না, আমি ওই দিকে গিয়ে আমার ভালো লাগছে না, আমি যতক্ষণ ধরে ওই দিকে হেঁটেছি, আমি যদি ততক্ষণ ধরে যদি আমি এই ডি এর দিকে হাঁটি, আমি গিয়ে ডিতে পৌঁছতে পারবো। এখন মজার ব্যাপার হলো, প্রথম ক্ষেত্রেও আমার হেঁটেছে এ বি প্লাস বিসি, আর দ্বিতীয় ক্ষেত্রে হেঁটেছে এ বি প্লাস বিডি। বলে রাখি উভয় ক্ষেত্রে এ বিটা সাধারণ আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে একবার অতিক্রম করেছে বিসি, আরেকবার অতিক্রম করেছে বিডি। কিন্তু আমরা বলে দিয়েছি সে বিসি এবং বিডি এর দূরত্ব সমান। তাহলে এখন এ থেকে সি এর দূরত্ব যতটুকু হওয়ার কথা, এ থেকে ডি এর দূরত্ব ততটুকু হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কি তাই হয়? না, হয় না। এই যে আমরা দেখাচ্ছি এসি, এই যে আমরা দেখাচ্ছি এডি, অর্থাৎ সে এ থেকে বিতে গিয়েছে, বি থেকে ডিতে গিয়েছে। ফাইনাল সে কত দূরত্ব অতিক্রম করেছে? এডি দূরত্ব অতিক্রম করেছে। ওয়াই? বিকজ অ্যাকর্ডিং টু ফিজিক্স ল্যাঙ্গুয়েজ, টোটাল ডিস্টেন্স কাউন্ট ফ্রম অরিজিন টু ফিনিশিং। তাহলে এখন এই যে টোটাল ডিস্টেন্স, দূরত্বটা আমার শুরু থেকে আমার শেষ বিন্দুর এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমার মোট দূরত্ব। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যদি এ থেকে বিতে গিয়ে আমি ডির দিকে যাই, অতিক্রান্ত দূরত্ব এডি, আর যদি আমি এ থেকে বিতে গিয়ে সির দিকে যাই, অতিক্রান্ত দূরত্ব এসি।
কিন্তু আমার গাণিতিকভাবে সমান হওয়ার কথা ছিল যে এডি এবং এসি, কিন্তু সমান হয়নি। এই যে সমান হয়নি সে ব্যাপারটা ডিপেন্ড করেছে কিসের উপর, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা নির্ভর করেছে এই কোণের উপর, এই কোণের উপর। এই দ্যাট ইজ এ থেকে বিতে গিয়ে আমি বেশি কোণে হেঁটেছি, সি বিন্দুতে গিয়েছি, আর এ থেকে বিতে গিয়ে পরবর্তী কম কোণে হেঁটে ডি বিন্দুতে গিয়েছি, তাই আমার অতিক্রান্ত দূরত্ব ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তাহলে সুতরাং আমাদের সাধারণ বীজগাণিতিক নিয়মে যে যোগ বিয়োগ করে আমরা যা পেয়ে যাই, ভেক্টরের দৃষ্টিতে সেইভাবে সাধারণ বীজগাণিতিক নিয়ম সম্ভব নয়। এই যে আমার অতিক্রান্ত দূরত্ব ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে এবং সেটা নির্ভর করেছে কিসের উপর, কোণের উপর। যাই হোক, তাহলে বোঝা গেল যে এমন কতগুলো বিষয় আছে যেগুলো দিকের উপর নির্ভরশীল। দিক যদি আমরা বিবেচনায় না আনি, আমাদের এগুলো কখনো কি দিবে না, সঠিক মেজারমেন্ট আমাকে দিতে পারবে না। তাই আমাদের প্রয়োজনে আমরা ভেক্টর নিয়ে এসেছি। যাই হোক, এখন আমরা সে ভেক্টর রাশি যেটা চিনলাম, যদি বাস্তব উদাহরণ দিতে চাই সেটা কিভাবে দেব? আমরা বাস্তব উদাহরণ যদি দিই, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ, হাঁটা চলা খেলাধুলা এগুলো ভেক্টর রাশি। প্রশ্ন আসছে এগুলো হাউ ক্যান দোজ আর ভেক্টর কোয়ান্টিটি? বিকজ তুমি হাঁটতে গেলে যদি দিক ঠিক মতো না হাঁটো তাহলে তুমি অতিক্রান্ত দূর ঠিক মতো পৌঁছতে পারবা? একজন দৌড়বিদ দৌড় দিচ্ছে, আরেকজন অনেকে দিচ্ছে দৌড়, তো এখন সে দৌড়বিদ যদি তার অবস্থান থেকে অন্যদিকে চলে যায়, অন্যরা যদি সোজা পথে যায়, তাহলে কি একই পারফেক্ট ডেস্টিনেশনে অ্যাপ্রোচ হওয়া সম্ভব? এবং তার অতিক্রান্ত দূরত্ব আর অন্য দূর থেকে সমান হবে নেভার। তাহলে এই যে দূরত্ব ভিন্ন, তাহলে নিশ্চয়ই সেখানে দিক ঠিক থাকতে হবে। মাঝি নৌকা চালাই, তাহলে সেও নির্দিষ্ট দিক ঠিক করে তাকে নৌকা চালাতে হবে, তা না হলে ডেস্টিনেশনে পৌঁছতে পারবে না। কোশ্চেন অ্যারেস্ট করতে পারে, তাহলে মাঝি কি আগে ফিজিক্স শিখে গিয়েছে? না, তাদের হয়তো সেটা প্র্যাকটিক্যালি ওরা ওটাকে কি ডেভেলপ করে নিয়েছে, এটাকে অর্থাৎ যেটা গ্রহণ করে নিয়েছে। যাই হোক, আমরা যে কথা বলতে চাই সেটা হলো যে কি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনের সব প্রায় কিছু ভেক্টরের সাথে আমাদের জড়িত আছে। যে কোনো খেলাধুলাতে যাও না কেন, আমি হাই জাম্প দেবো, লং জাম্প দেবো, গোলক নিক্ষেপ করব, যত কিছু করব, সব কিছু নির্দিষ্ট কোণে গেলে আমি সফল হব। এই যে আমি কত বেশি দূরত্ব অতিক্রম করতে পারবো সেটা নির্ভর করে আমার কত কোণে আমি কি উঠতে পেরেছি সেটার উপরে নির্ভর। সুতরাং এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের ভেক্টর। আর যদি বলা যায় কি না আমরা গণিতের ভাষায় ভেক্টর শুনতে চাই ভেক্টর রাশি, তাহলে ব্যাগ ত্বরণ সরণ মন্দন যা আছে ইত্যাদি আমার ভেক্টর রাশি। যদি বলতে না আমি আরও ডিটেলস জানতে চাই, তাহলে সিম্পল একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, যে এখানে ভেক্টর রাশি অনেকগুলো রাশি, প্রায় 12টা রাশি ওখানে সীমিত আছে, যে তোমরা ইচ্ছে করলে তুমি নিতে পারো। দ্যাট ইজ দিস। দ্যাট ইজ দিস। এই তাও পরিচিত কথা, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো বাস্তবের সাথে মিল আছে। কথা আছে, ভবে সব প্রিয়তমা ভাসে প্রেমে। মিথ্যে কথা? নিশ্চয়ই না। তাহলে সে তার ভিতরে রয়ে গেছে আমার 12 প্রকারের উদাহরণ, এক্সাম্পল যেটাকে আমরা বলবো, অর্থাৎ ভেক্টর রাশি। অল আর ভেক্টর কোয়ান্টিটি। খুঁজে নিই তারা কারা। যদি বলি ভবে, ভবের মধ্যে ভ আছে, ব আছে। ভ মানে ভরবেগ, নিশ্চয় একটা ভেক্টর রাশি। বেগ নিশ্চয় ভেক্টর রাশি। সবের মধ্যে স্মরণ বল ভেক্টর রাশি। প্রিয়তমা, প্রীতে প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, আর মতে মন্দন, সবগুলো ভেক্টর রাশি। যদি আসি ভাসে, ভতে ভ্রামক। বলে রাখি সে ভ্রামক বলতে আমাদের বলের ভ্রামক। তারপর যদি বলছি কি ভরবেগের ভ্রামক, সব প্রকারের ভ্রামকে আমাদের কি আছে? অবশ্যই ভেক্টর রাশি। তবে কথা থাকে, কেবল জড়তার ভ্রামক কখনো ভেক্টর রাশি হয় না, এটা মাথায় রাখতে হবে, মোটা কথা। আচ্ছা, আসছি এরপরে দন্তাস্বতা আছে সান্দ্রতার গুণাঙ্ক। আর এখানে প্রেমের মধ্যে পরফল আছে, সেটা হচ্ছে পৃষ্ঠ টান। আর ম আছে, তার মধ্যে মহাকর্ষ প্রাবল্য। তবে এখানে অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো তোমাদের সাথে পরিচিত নয়, সেগুলো আস্তে আস্তে আমরা জেনে যাব। বাট এগুলো সব ভেক্টর রাশি মনে রাখবে। আর এইটুকু মনে রাখলে অনেকগুলো রাশি যখন কনফিউশনে পড়ে যাবে, এবং ভর্তি পরীক্ষায় কিংবা বোর্ডের পরীক্ষায় যখন আসবে একটা অজানা রাশি, এটা কি ভেক্টর রাশি না স্কেলার, তখন তুমি কনফিউশন পড়ে যাবে, এটা নিশ্চিত। তাহলে সেটাকে ওভারকাম করার জন্য তুমি যদি এই ধরনের কথা মনে রাখতে পারো, তাহলে আমাদের মনে হয় যেন অনেকগুলো ভেক্টর রাশি আমরা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। যেমন সেই ব্যাপারটা হলো দিস।
তাহলে এই হলো ভেক্টর রাশি। এরপর আসি স্কেলার রাশি। বলতে বলেছি যে বাস্তবে এমন কতগুলো রাশি আছে তাহলে যেগুলোকে শুধু মান প্রকাশ দ্বারা ওদেরকে সম্পূর্ণ ব্যাখ্যা করা যায়, ওদের দিকে প্রয়োজন হয় না, সেগুলোকে বলে আমরা স্কেলার রাশি। যদি সাসেস এক্সাম্পল, আর সেইখানের মধ্যে যদি বলে প্র্যাকটিক্যালি বলেন, আমি সোজা কথা বলবো, প্র্যাকটিক্যালি বলবো যে টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি। কোশ্চেন অ্যারাইজ করে হাউ ক্যান দ্যাট পসিবল? ওরা আবার স্কেলার কেন? ওরা স্কেলার হওয়ার পেছনে কারণ হলো এই, যদি আমি বলি যে কি আমার পকেটে 50টা টাকা আছে, আমি কি বলতে হয় আমার পকেটে 50 টাকা পকেটে উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে আছে, বলা কোন প্রয়োজন আছে? নেভার। যেহেতু আমার এই শুধু পকেটে 50 টাকা আছে, দ্যাট ইজ 50 টাকা, এটা মান, যেটা ম্যাগনিটিউড বলি, এটা আমরা পেয়ে গেছি। ওনাকে যতই পিটানো হোক, যতই যা কিছু করে, ওনাতে 50 টাকায় বের হবে, 50 টাকায় পাবো রে বাবা। তো সুতরাং আমি শুধু 50টা বুঝাতে পারলাম আমার কাছে 50টা টাকা আছে, আমি ছোট, আমাকে মেরো না। তো সুতরাং এই যে ব্যাপারটা এসছে, সেই ব্যাপারটা, সুতরাং এই যে টাকা পয়সা ধন দৌলত, সে দৃষ্টি বলছে এরা স্কেলার রাশি। আর যদি বলো না আমরা গণিতের ভাষায় জানতে চাই, ফিজিক্সের ভাষায় জানতে চাই, তাহলে তো নিশ্চয়ই তোমরা জানো সেগুলো কি কি আছে। সেগুলোর মধ্যে আমরা সেখানে অনেকগুলো রাশি তাও আমরা বলতে পারি। যেমন আমরা যদি বলি যে কী কী বলতে পারি, স্কেলার রাশির মধ্যে আমাদের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো যে কি তোমার এই যে আমরা সে রাশিগুলা পেয়েছিলাম, সময়, আমরা রাশিগুলো পেয়েছিলাম দৈর্ঘ্য, রাশিগুলো পেয়েছিলাম ভর, এই যে এসবগুলা আমরা সবগুলো আমাদের কী রাশি? স্কেলার রাশি। সুতরাং আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কী এবং কেন এবং ওদেরকে উদাহরণ সহকারে কীভাবে বোঝাতে হয়, নিশ্চয়ই আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি। যেহেতু আমাদের আলোচ্য বিষয় ভেক্টর, তাই আমরা ভেক্টর নিয়ে হন করে আগে যাব। এখন আমরা বোঝাতে চাচ্ছি যে সে ভেক্টরের যে একটা ভেক্টরকে কীভাবে প্রকাশ করব, হাউ ক্যান ডিসক্লোজ এ ভেক্টর, সেটা যদি আমরা যদি চাই তাহলে আমরা বলবো দেয়ার আর টু কাইন্ডস অফ প্রসেস, অর দেয়ার আর টু প্রসেস of disclosing of a vector, that is one is the alphabetical and another is the geometrical। অর্থাৎ ভেক্টরকে প্রকাশ করার দুটো পদ্ধতি আছে, একটা হলো সাধারণত অ্যালফাবেট অর্থাৎ অক্ষরের সাহায্যে, আরেকটা প্রক্রিয়া আছে যেটাকে আমরা বলবো জ্যামিতিক প্রক্রিয়ায়। কিভাবে সেটা আমরা দেখাচ্ছি এই যে যদি আমরা বলতে চাই অ্যালফাবেটিক্যাল, আমরা সাধারণত একটা অক্ষর যদি ধরি এ একটা ভেক্টর রাশি আমরা প্রকাশ করতে চাই, তাহলে এটাকে আমরা 6টা ওয়েতে আমরা প্রকাশ করি। দ্যাট ইজ যদি ফার্স্টলি আমরা দেখাতে চাই দিস ইজ ভেক্টর রাশি, দিস ইজ ভেক্টর রাশি, আর দিস ইজ ভেক্টর রাশি, দিস ইজ ভেক্টর রাশি, তাহলে 4টা হয়ে গেল। আর আছে কি এই, দ্যাট ইজ অর্ধ ভেক্টর চিহ্ন, এটা দিয়ে আমি ভেক্টর প্রকাশ করতে পারি। আর আছে আমার কি এই, দ্যাট ইজ এই ডান পাশে পাটাকে আমরা মোটা করে দিলাম, প্যারালাইজড করে দিলাম, কার? মিস্টার এ। তখনই আমরা এ দিয়ে বুঝাতে পারবো যে এই ভেক্টর বাম থেকে ডান দিকে বুঝাচ্ছে। আর যদি বাম পাটা যদি আমার প্যারালাইজড হয়ে যেত তাহলে আমি বলতাম ডান থেকে বাম দিকে বুঝাচ্ছে। এম আই ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝালাম যে এই যে এখানের মধ্যে 22 ভার্সা কন্ডিশন আছে 4টা, অর্থাৎ এ উপরে ভেক্টর চিহ্ন আর এর নিচে ভেক্টর চিহ্ন, তাহলে 22 ভার্সা বিপরীত ক্রমে। আর এখানে এর উপর আছে বার চিহ্ন, এখানে নিচে বার চিহ্ন, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা, এগুলো কমা, হ্যাঁ। তাহলে আবার এখানে আছে এর উপর অর্ধতীর চিহ্ন ব্যবহার করা যায়। আর আছে যে কোনো অক্ষরকে বোল্ড হরবে প্রকাশ করা, এইটাই আমরা বোল্ড হর প্রকাশ করেছি, এইটাই হলো আমার ভেক্টর চিহ্ন, রাইট? তাহলে শুধু আমরা অ্যালফাবেটিক্যালি আমরা 6টা ওয়ে দেখা, কোনো বইয়ে 3 প্রকার আছে, কোনো বই 4 প্রকার আছে, হাইয়েস্ট কালেকশন হলো যে কি 6 প্রকারে আছে। ক্লিয়ার? এবার আসছি আমরা জ্যামিতিক ওয়ে। এই জিনিসটা কিন্তু বুঝার জিনিস, কারণ বাস্তবে আমরা এই জ্যামিতিক ওয়েতে অনেক ভেক্টর প্রকাশ করবো এবং বুঝতে হবে কীভাবে। সেটা হলো এই জ্যামিতিক আকার যদি কোনো ভেক্টর প্রকাশ করতে হয় সেটা আমরা বুঝতে হবে এই মর্মে, প্রথমত আমরা দেখে নেব ওই ভেক্টরের মান এবং দিক কী আছে। যখন আমরা একটা ভেক্টর মান সম্পর্কে জানব তখন ওই ভেক্টরের মানের একক মানের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখা আমরা বিবেচনা করব, আর সেটাকে ওই ভেক্টর দিক যেদিকে সেদিকে আঁকবো। সাপোজ আমার কোনো একজন লোকের চলার বেগ 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় সে 4 কিলোমিটার হাঁটতে পারে। আচ্ছা, যদি হয় সে মনে করলাম সে কোথায় পূর্ব দিকে হাঁটছে, আর পূর্বকে আমরা এখানের মধ্যে আমরা কোন দিকে? ডান দিকে দেখাচ্ছি। তাহলে রেজাল্ট কী দাঁড়াবে? রেজাল্ট দাঁড়াবে এই, যেহেতু ওই ভেক্টরের মান
4 কিলোমিটার। তাহলে এখানে তার একক হিসেবে কত? 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার জন্য আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বিবেচনা করব। সাপোজ সে দৈর্ঘ্যটা ধরলাম 1 সেন্টিমিটার। তাহলে 1 কিলোমিটার জন্য যদি আমরা 1 সেন্টিমিটার বিবেচনা নিই, তাহলে নিশ্চয় 4 কিলোমিটার জন্য 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য মেপে আমরা স্কেল দিয়ে মেপে নেব, নিয়ে সেখানে তার যেটা প্রান্ত বিন্দু তো শেষ বিন্দু, সেখানে একটা তীর চিহ্ন আমরা দেব। দেন আমাদের এই ভেক্টর রাশিকে আমরা সরলরেখার সাহায্যে প্রকাশ করেছি। মনে রাখতে হবে এই সরলরেখার দুটো বিন্দু আছে, একটা হলো শুরু, একটা শেষ। যেটা শুরু সেটা হলো আমার আদি বিন্দু আর প্রারম্ভিক বিন্দু, আর এটা হলো আমার শেষ বিন্দু, প্রান্ত বিন্দু। আর প্রান্ত বিন্দু সাধারণত আমার তীর চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এই ভেক্টরের মান আমাদের কত? 4 কিলোমিটার পার আওয়ার পূর্ব দিকে, কারণ পূর্ব দিকে আমরা ধরে নিয়েছি। আর দ্বিতীয়ত 4 কিলোমিটার পার আওয়ার কীভাবে বিবেচনা এনেছি? যেহেতু 1 কিলোমিটার পার আওয়ারের জন্য আমরা 1 সেন্টিমিটার বিবেচনা করেছি, তাহলে 4 কিলোমিটার জন্য 4 সেন্টিমিটার আমরা সেই 4 সেন্টিমিটার আমরা কি স্কেল দিয়ে খাতাতে মেপে দৈর্ঘ্যটা বিবেচনা নিয়ে এসেছি। আর সেই রেখার যখন প্রান্তীয় বিন্দু তীর চিহ্ন দেবো, তখন আমার 4 কিলোমিটার পার আওয়ার এমন একটা ভেক্টর রাশিকে আমরা কি অর্থাৎ জ্যামিতিক আকারে প্রকাশ করে ফেললাম। নিশ্চয়ই আমার প্রিয় শিক্ষার্থীরা ব্যাপারটা বোঝা গিয়েছে। যাই হোক, এগুলো সহজ জিনিস, তাই এগুলো নিয়ে আমরা বেশি সময় দিতে চাচ্ছি না। এখন আমরা চলে আসি আসল জায়গায়, যেই ভেক্টরকে আমরা চিনতে পারলাম, প্রকাশ করতে পারলাম, সেই ভেক্টর অনেক ধরনের ভেক্টর আমাদের আছে। এতগুলো ভেক্টর মনে রাখা অত্যন্ত কঠিন। তার মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করছি আমি তোমাদের জন্য, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে সেগুলো আমি আলোচনা করে দেবো। আর পরবর্তীতে তোমরা পড়ে নেবে, না পারলে আমরা পরে ক্লাসে আলোচনা করব। এই আমরা যাচ্ছি। তাহলে আসছি সেই আমাদের যে 20 প্রকারের ভেক্টর আমরা কীভাবে দেখাতে পারি। সেই 20 প্রকারের ভেক্টর দেখাতে গিয়ে আমরা ডিরেক্টলি পরবর্তী চলে আসি। এই তোমাদের জন্য আমার রেডি করা আছে সে 20 প্রকারের ভেক্টর। সে 20 প্রকারের ভেক্টর মধ্যে দেখো কেমন অবস্থা। যে প্রথম হলো যে কি সমান ভেক্টর। বইয়ের সাথে আমার মিলবে না সিকোয়েন্স, এবং কোনো বই এতগুলো কালেকশন নেই। তাহলে সুতরাং আমরা যেহেতু সব বই বাজারে সব বই থেকে মিলিয়ে এত কালেকশন আসছে, সিকোয়েন্স মিলার কোনো প্রশ্নই ওঠে না। আর ওরা যেভাবে ওদের বই সাজিয়েছে আমি সাজিয়েছি আমার ওয়েতে। যাই হোক, তা আমি ভেক্টরের গুরুত্ব হিসাবে আমি সাজিয়ে নিয়েছি। তাহলে আমরা প্রথম নিয়ে আসি সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমরৈখিক ভেক্টর, সমতলী ভেক্টর, সঠিক ভেক্টর, নাল ভেক্টর, একক ভেক্টর, আয়তাকার ভেক্টর, অবস্থান ভেক্টর, স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, সরণ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর, পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর, পয়েন্টিং ভেক্টর, তল ভেক্টর। এই 20টা ভেক্টর নাম বলতে অনেক সময় লেগে গিয়েছে। আসি আমরা একটা একটা করে আমরা আলোচনা করি। এবং সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে বলবো যে প্রত্যেকটা ভেক্টরের ইংলিশ নাম যেটা, সেটাও তোমার মনে রাখবা। রাখলেই তো তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হিসাবে দাঁড়াবে, স্বাভাবিক। আর তোমরা যে সেটা কীভাবে, যেমন আমি বলে দিচ্ছি একবার। সমান ভেক্টর সেটাকে আমরা ইকুয়াল ভেক্টর, বিপরীত ভেক্টর নেগেটিভ ভেক্টর, সদৃশ ভেক্টর লাইক ভেক্টর, বিসদৃশ ভেক্টর আনলাইক ভেক্টর, সমরৈখিক ভেক্টর সেটাকে আমরা বলবো যে কি কোলিনিয়ার ভেক্টর, সমতলীয় ভেক্টর কোপ্লেনার ভেক্টর, সঠিক ভেক্টর প্রপার ভেক্টর, নাল ভেক্টর যেটা এটা ইংলিশেই লেখা হয়েছে, আমরা এটাকে বাংলা বলা হয় শূন্য ভেক্টর। আর একক ভেক্টর ইউনিট ভেক্টর, আয়ত একক ভেক্টর রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, অবস্থান ভেক্টর পজিশন ভেক্টর, স্বাধীন ভেক্টর ফ্রি ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর লোকালাইজড ভেক্টর, সরণ ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর যে বলে বিপ্রতীপ ভেক্টর যেটা রিসিপ্রোকাল ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর কো ইনিশিয়াল ভেক্টর, পোলার ভেক্টর ইংরেজি নাম আছে, অক্ষীয় ভেক্টর অ্যাক্সিস ভেক্টর, পয়েন্টিং ভেক্টর ইংলিশে আছে, তল ভেক্টর প্লেন ভেক্টর। তাহলে এগুলো প্রত্যেকটার ইংলিশ নাম সব মনে রাখবে। যাই হোক, এখন আমার দৃষ্টিতে যেটা প্রথমে আমি সমান ভেক্টর নিয়ে আলোচনা শুরু করছি। সমান ভেক্টর যাকে ইংরেজি বলা হয় ইকুয়াল ভেক্টর। আচ্ছা, সেই ইকুয়াল ভেক্টর নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, এবং আমার আলোচনা এত গুরুত্ব কেন পাচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই আলোচনা করলে বুঝতে পারবে। সেই আলোচনা করার জন্য আমরা যদি যাই, প্রথম থেকে আসি, সেটা আমরা এইদিকে, তাহলে আমরা খালিঘর যেটা আমাদের এখানে আছে, আমরা এই পেজে আমরা আলোচনা করি। যেহেতু এগুলো আমার দরকার নেই, এগুলো আমার যার দরকার নেই আমরা মুছে দিই। আমরা যেটা বলছি সমান ভেক্টর, সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে আমি কি বুঝি, তোমরা আমার প্রত্যেকটা ডেফিনিশন খুব চুলচেরা বিশ্লেষণ দিয়ে বুঝবা। তাহলে কেবল এতগুলো ভেক্টরের মধ্যে ডিফার করা সম্ভব, আদারওয়াইজ নট, তুমি গুলিয়ে ফেলবা। কারণ একটা বৈশিষ্ট্য, সিম্পল বৈশিষ্ট্য কারণেই পার্থক্যটা চলে আসছে। তো সমান ভেক্টর বলতে আমরা যেটা বুঝি, বলবো
একই জাতীয় দুটো ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে বলবো আমরা সমান ভেক্টর। তাহলে এখানে কয়টা ফ্যাক্টর আমার হিটেবল? তিনটা ফ্যাক্টর আমার হিটেবল। কি কি? একই জাতীয় দুটো রাশি মান ও দিক একই হলে, অর্থাৎ মানও একই হতে হবে, দিকও একই হতে হবে। তাহলে এই তিনটা বিষয় আমি একটু স্পেশালি আলোচনা করি। একই জাতীয় দুটো ভেক্টর বলতে আমরা কি বুঝি? যদি সে দুটো ভেক্টর হয়, বল দুটোই বল হবে, যদি হয় ত্বরণ দুটোই ত্বরণ হবে, যদি হয় ব্যাগ দুটোই ব্যাগ হতে হবে, একই জাতীয় ভেক্টর হতে হবে। আমার ক্লিয়ার? তাহলে একই জাতীয় দুটো ভেক্টরের মান ও দিক একই হলে দেখো এখানের মধ্যে বই হয়তো আছে ভিন্ন ভিন্ন কথা, যাকে আমি ওদিকে না যাই, আমার ভাষা এটাই। একই হলে কেন আমি একই বললাম? একই বলার পেছনে এই কারণ যে মান একই হওয়া মানে মান সমান হওয়া, আর দিক একই হওয়া মানে দিক সমান নয়, সেই জন্য আমি সমান বলি নাই, বলছে একই। তাহলে মান ও দিক একই হলে, এখন মান যদি একই হতে হয় মানে দুটো ভেক্টর মান একই হবে, এটা তো সিম্পল ম্যাটার, বোঝা যায়। যদি বলে যে কি আমরা যে দুটো ভেক্টরের মান একই, যে 5 নিউটনের দুটো বল একই সময় কাজ করছে, তাহলে 5 নিউটন দুইটা বল, দুইটা ফোর্স, সুতরাং মানে একই সহজ। বাট দিক একই হওয়া অত সহজ নয়। আর সে দিক যদি একই হতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? অত বেশ কিছু কন্ডিশন মানতে হবে। কেমন? দিক একই, দিক বলতে আমরা কি বুঝি? সোজা কথা, যদি আমি তোমাকে বলি যে একটা ভেক্টরের দিক কোন দিকে, সাপোজ আমি একটা ভেক্টর তোমার দিয়ে দিলাম, এই ভেক্টর দিক কোন দিকে, তুমি বলবা যে কি মনে হয় উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিমে মাঝখান বরাবর, ওই দিকে, এই দিকে, সেই দিকে, এইভাবে তুমি ব্যাখ্যা করো। আদৌ কোনো ভেক্টর দিক এইভাবে ব্যাখ্যা করার কোনো নিয়ম নেই। সাধারণত ভেক্টর দিক বলতে যেটা বুঝি সেটা একটু আরও পরের ব্যাপার, তারপর আলোচনায় চলে আসে, আমরা বুঝিয়ে দিচ্ছি। দিক বলতে আমরা যেটা বুঝবো সেটা আমরা সোজা কথা হলো সে আনুভূমিকের সাথে কত কোণে আছে সেটা দিয়েই ভেক্টর দিকটা আমরা প্রকাশ করব। আর সেটা পেতে হলে আমার কী করতে হবে? এই আনুভূমিক একটা রেখা আঁকলাম, আর আনুভূমিকের সাথে সে কত আছে, সাপোজ সে এখানে 15 ডিগ্রিতে আছে, তাহলে আমি বলবো যে কি যে কোনো ভেক্টরের দিক, সাপোজ এটা এ বি একটি ভেক্টর, এই ভেক্টর এ বি ভেক্টরের দিক কোন দিকে, আর কিছু আমি বললাম না। তখন তুমি বলতে হবে যে হ্যাঁ সে আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণে আছে, বাস আনুভূমিক বরাবর কি স্কেল ফেলে ওর সাথে 15 ডিগ্রি কোণে যখন আমরা দেব তখন আমি বলবো হ্যাঁ আমার ভেক্টরটা রাইট, তাহলে আমি দিক বলতে এইভাবে বুঝাই। যাই হোক, এখন আসল ব্যাপারটা যেটা আমার আলোচনা করার বিষয় সেটা হলো যে কি যে দুটো ভেক্টরের দিক একই হওয়ার শর্তগুলো কি? দুটো ভেক্টরের দিক একই হওয়ার শর্ত হলো দুটো কি সে দুটো? either they must be collinear or parallel, অর্থাৎ হয় তারা সমরৈখিক হতে হবে অথবা তারা প্যারালাল হতে হবে। আমার ক্লিয়ার? কেমন ব্যাপারটা? এই যেমন দুটো ভেক্টরের দিক একই, যেমন এইখানে একটা ভেক্টর, এটা হচ্ছে কি আরেকটা ভেক্টর, দুটো ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টর কি কোলিনিয়ার। তাহলে এই কোলিনিয়ার মানে কোলাইনার, যেটাকে আমরা সহজে বলি, হ্যাঁ একই রেখায়, তাহলে এদের দিক একই, আপত্তি নেই। আচ্ছা, আর যদি বলি যে কি যে না, যদি দুটো ভেক্টর এই সমান্তরাল ভাবে আছে তাও তাদের দিক একই, কারণ এরা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে সামনের দিকে চলে যাবে। তাহলে এই জন্য বলা হয় যে আইদার দে মাস্ট বি কোলিনিয়ার অর প্যারালাল, হয় তারা সমরৈখিক হতে হবে অথবা তারা সমান্তরাল হতে হবে, আদারওয়াইজ কোনো দিন দুটো ভেক্টরের দিক একই প্রকাশ করা যাবে, একই হতে পারে না। তাহলে সুতরাং দোজ আর স্ট্রং এম্বার্গো, সেটা হলো এই ভেক্টরের দিক একই হওয়ার জন্য একটা বড় খুব শক্ত একটা শর্ত। আচ্ছা, তাহলে এখন এই যে এই শর্তগুলো আরোপ করে কি জন্য এত কঠিন করে আমরা শিখতে যাব, আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে তোমরা মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো যে এই পারহ্যাপস তোমরা 10ম শ্রেণীতে পড়ে আসছো হায়ার ম্যাথে যখন এই তোমাদের বইগুলো যখন 96 যখন 1996 সালে যখন প্রথম এসছিল তখন কিন্তু 6 নাম্বার অঙ্ক ছিল এই হায়ার ম্যাথে, আর বর্তমানে যে বইগুলো রিভাইজ হওয়ার পরে দেখা গেল বর্তমানে 10 নাম্বার, ভেক্টরে 10 নাম্বার অঙ্কের মধ্যে তোমরা পড়েছ একটা অঙ্ক যে এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে A B C D, দ্যাট ইজ দিস,
হ্যাঁ, হয়তো এখন বলছো স্যার অবস্থান ভেক্টর কি, এই কি, এগুলো তো আপনি এখন আমার পড়ার নাই। ঠিকই, আমি পড়াই নাই, পড়াবো, বাট তোমরা শুনে আসছো। কিন্তু যদি বা তোমাদের গ্যাপ রয়ে গেছে, সেটা এখন ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো যে এ বি সি ডি ভেক্টরগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি, আর অবস্থান ভেক্টর প্রকাশ করেছে এখানে কি, অর্থাৎ সেটা কি নিচে আন্ডারলাইন করে করে অবস্থান ভেক্টর এত আছে। এত হলে এ বি সি ডি, এ বি সি ডি একটি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি বি মাইনাস, যদি এবং কেবল যদি বি মাইনাস সি ভেক্টর সমান, বি মাইনাস এ ভেক্টর সমান, বি ভেক্টর এ ভেক্টর মাইনাস সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর হয়। মনে পড়ছে? হ্যাঁ, রাইট। এখন সেই অঙ্কটা করতে গিয়ে তোমরা করেছো কি, ডিরেক্টলি তোমরা যদি আমরা বলি দ্যাট ইজ ওয়ান কাইন্ডস অফ, আমার ওয়ান কাইন্ড অফ কি, এটা প্যারালোগ্রাম, সামান্তরিক বলতে পারি। আচ্ছা, তাহলে সে সামান্তরিক যদি হয়, আমরা এখানে বলছিলাম সে সামান্তরিক হতে হবে। তো এইটা আমার একটা সামান্তরিক ধরলাম। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি কাউন্টটা আনি, তাহলে এ বি সি ডি, রাইট রাইট, আর এদের অবস্থান ভেক্টরগুলো তোগুলো আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা করেছি কি, সেখানে আমরা প্রমাণ করেছিলাম যে এ বি ভেক্টর সমান কত, সিডি ভেক্টর, এবি ভেক্টর সমান ডিসি ভেক্টর, ডিসি ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমরা সমান বলেছিলাম। আর তখনই বলছিলাম এটা একটা সামান্তরিক। মনে পড়ছে? কিন্তু আদৌ ঘটনাটা কি হলো? কারণ আমরা তো জানি কি সামান্তরিত হতে হয়, তাহলে তার দুটো শর্ত মেনটেন করতে হবে। কি কি শর্ত? সেটা হলো অবশ্যই তার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হতে হবে, সমান ও সমান্তরাল হতে হবে। তো এখন তো আমরা এখানের মধ্যে সমান প্রমাণ করেছি, কিন্তু সমান্তরাল তো প্রমাণ করি নাই। কিন্তু আমরা পরে বলে দিই, দুটো সমান হওয়ার সাথে সাথে বলে দিয়েছি এটা একটা সামান্তরিক। তাহলে সেখানের মধ্যে নিশ্চয়ই আমাদের একটা গ্যাপিং ছিল না, সেটা এখন ক্লিয়ার হয়ে যাবে। কি গ্যাপিং? অঙ্ক কি ভুল ছিল? না, অঙ্ক ভুল ছিল, অঙ্ক শুদ্ধ ছিল। কিন্তু আমার মনে হয়, তোমাদের মনে হবে যে এখন বুঝার পরে যে মনে হয় গ্যাপিং ছিল না। আমরা যদি এই ভেক্টর, দুটো ভেক্টর সমান হওয়ার সত্যগুলো আমরা পাই, জানি, বুঝি, তাহলে আমরা বলবো আমাদের কোনো গ্যাপিং ছিল না। হাউ ক্যান দ্যাট পসিবল? সেটা হলো এই যে এ বি সি ডির মধ্যে যে এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর যদি সমান আমি প্রমাণ করতে পারি, দেয়ার মাস্ট বি প্যারালাল। হোয়াই? কারণ আমার শর্ত হলো এই, যদি দুটো ভেক্টর এর দিক একই হতে হয়, তাহলেই সমান হতে হয়। যদি দুটো ভেক্টর সমান হতে হয়, তাহলে সেক্ষেত্রে কী হতে হবে, তার দিক একই হতে হবে। তাহলে এর দিক একই হয়েছে, সমান হয়েছে, আর এর দিক একই যদি হতে হয়, তাহলে তাকে মানতে হবে হয় সে কী হতে হবে, কোলিনিয়ার হতে হবে, তার মানে সমরৈখিক হতে হবে, অথবা সে সমান্তরাল হতে হবে। অ্যাকর্ডিং টু দিস ফিগার, both axes are not collinear or collinear, thus they must be parallel. Am I clear? অর্থাৎ আমাদের এই চিত্র অনুসারে যেহেতু এই দুটা ভেক্টর কি অত সমরৈখিক নয়, তাহলে অবশ্যই তারা সমান্তরাল। কেন? যেহেতু তারা দুটো সমান ভেক্টর। কারণ সমান হইতে হলে ওই ভেক্টর তো হয় সমরৈখিক হতে হবে, না হয় সমান্তরাল হতে হবে। তাহলে সেক্ষেত্রে যেহেতু এই চিত্রের মধ্যে আমরা বুঝতে পারছি এই দুটো ভেক্টর আমার কি নয়, সমরৈখিক নয়, দেখিয়েছিলাম সমরৈখিক, দ্যাট ইজ দিস, এটা হলো আমার সমরৈখিক, সমরৈখিক নয়, তাহলে অবশ্যই তারা কি সমান্তরাল। সুতরাং এই দুটো ভেক্টর সমান প্রমাণ করার সাথে সাথে প্রমাণিত হয়ে গেছে তারা কি চিত্র অনুসারে তারা সমান্তরাল বটে। তাই আমরা বলে দিয়েছি যে যেহেতু কোনো সামান্তরিক, যেহেতু কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, তাহলে সেটা অবশ্যই একটা কী হয়ে গেছে, সামান্তরিক, দ্যাট ইজ প্যারালোগ্রাম, মানে সামান্তরিক। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝাতে পারছি। সুতরাং অঙ্কটা শুদ্ধিটা কোথায় আসছে, যেখানে আমার সমান ভেক্টর যদি আমি বুঝি, তখনই কেবল আমার এই ধরনের অঙ্কটা শুদ্ধিতে আসার ব্যাপার আসছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পারছো। একটু কষ্ট দিচ্ছি, কিছু করার নেই, কারণ আমার ওয়াদা ছিল তোমার সাথে দুইটা লেকচার আমাকে আমি দেবই, তো সেটা দিতে গিয়ে একটু লম্বা হচ্ছে, তাও তোমরা ধৈর্য ধরে একটু মেনে নেবে। যাই হোক, এরপর যখন আমাদের সমান ভেক্টর চলে আসছে,
এরপর আমরা বাকি ভেক্টরগুলো নিয়ে আমরা আবার আলোচনা করি। হ্যাঁ, সেখানের মধ্যে আমরা এই শুধু সমান ভেক্টর কি এবং সেটার সিগনিফিক্যান্স, টোটাল সিগনিফিক্যান্স অফ ইকুয়াল ভেক্টর আমরা বোঝার চেষ্টা করেছি এবং টোটাল ইমপ্লিমেন্টেশন ফিল্ড অফ ইকুয়াল ভেক্টর আমরা বোঝার চেষ্টা করেছি। অর্থাৎ এটা তাৎপর্য, এটা প্র্যাকটিক্যালি ব্যবহার আমরা বুঝতে, প্রত্যেকটা ভেক্টর তোমরা এইভাবে পড়তে হবে। তাহলে আমরা সমান ভেক্টর বুঝালাম। এরপর হলো বিপরীত ভেক্টর। বাস সহজভাবে বলে দিই, যদি দুটো সমান ভেক্টরের, যদি দুটো এই যে একই জাতীয় দুটো ভেক্টরের মান একই কিন্তু দিক যদি বিপরীত হয় তখন তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। দ্যাট ইজ, আমরা যদি কীভাবে বুঝাই সংক্ষেপে বুঝার চেষ্টা করবো বাকিগুলো। হ্যাঁ, সেটা হলো যে কি, আমার এই একটা ভেক্টর এ বি, ঠিক এটা যদি এই ভেক্টর হয়, এটাকে আমরা পি ভেক্টর দিই যদি হয় পি ভেক্টর। দেন যদি হয় যে কি আমার এটা উল্টার দিকে হয়, অর্থাৎ এ বি, দ্যাট ইজ বি এ, তাহলে সেটা মাইনাস পি। আমার ক্লিয়ার? তাহলে এই দুটো ভেক্টর মান সমান পি কিন্তু দিক বিপরীত, এরা কিন্তু একই জাতীয় ভেক্টর। তাহলে যে কথা আমরা বলছিলাম, একই জাতীয় দুটো ভেক্টরের মান একই কিন্তু দিক যদি বিপরীত হয় তখন তারা বিপরীত ভেক্টর। এই বিপরীত ভেক্টর আমাদের বাস্তবে অনেক কাজ লাগবে। অর্থাৎ ভেক্টর বিভাজ্য, ভেক্টরের যে বিয়োগ সেটা করতে গেলে আমাদের বিপরীত ভেক্টর লাগবেই, যেটা আমরা বলি নেগেটিভ ভেক্টর। আমার ক্লিয়ার? ক্লিয়ার। আসি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর বলতে কি বুঝায়? সদৃশ ভেক্টর বলতে দেখ কেমন বলা হচ্ছে যে কি, যদি একাধিক ভেক্টরের দিক একই হয়, আর সত্য দিতে পারে কি একই জাতীয়, একই জাতীয় একাধিক ভেক্টরের দিক যদি একই হয় তাদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর, দ্যাট ইজ লাইক ভেক্টর। তাহলে কেমন ব্যাপারটা, যেমন এই 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 কি হলো, একই জাতীয় তিনটে ভেক্টর ধরলাম, সবগুলো বল, কিন্তু এখানে এর মান কম, এর মান আরও বেশি, এর মান আরও বেশি, অথবা এর মধ্যে কি হতে পারে, এর মান একটা আরও কম হইতে পারে, কিন্তু তারা একটা শর্ত পালন করেছে। কি করেছে? তাদের দিক সবগুলো একই, কারণ তারা সব সমান্তরাল পজিশনে আছে। রাইট? রাইট। তাহলে যেহেতু ওদের সব সমান্তরাল পজিশনে আছে, দিক একই, সুতরাং তাদেরকে আমরা কি বলতে পারছি? তারা বলতে পারছি যে ওরা সদৃশ ভেক্টর। এখন দেখো তো ব্যাপারটা কি দাঁড়ালো, পার্থক্য কোথায়? তাহলে সমান ভেক্টর যদি হতো দিক একই, মানও একই হতো, কিন্তু এই ক্ষেত্রে মানের শর্তটা দেওয়া হয় নাই। এখানে বলা হয়েছে যদি একাধিক, এখানে একের অধিক 2, 3, 4 হতে পারে, আর ওখানে কন্ডিশন দিয়েছিলাম দুটো, আর এখানে অধিক হইতে পারে, দুই বা ততোধিক হতে পারে, হয়েছে। এদের সবগুলোর দিক একই বিধায়, একই জাতীয় ভেক্টরের দিক একই বিধায় ওরা সদৃশ, অর্থাৎ দোজ আর কল্ড লাইক ভেক্টর, ওরা সদৃশ। তাহলে এখন দেখো তো যে সমান ভেক্টর যদি হয় তারা কি সদৃশ ভেক্টর হতে পারে? নিশ্চয়ই, যাদের সামান্য আইকিউ আছে তার ধরে ফেলেছ, নিশ্চয়ই হতে পারে। কারণ সদৃশ ভেক্টরের জন্য তো কোনো মানের কোনো রেস্ট্রিকশন নাই, তারা সমান হোক বা না হোক তাতে কি, দিক একই। তাহলে সেই জন্য আমরা বলতে পারবো সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর বটে, সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। এম আই ক্লিয়ার? রাইট। এরপর আসছি বিসদৃশ ভেক্টর, যেটাকে বলা হয় আনলাইক ভেক্টর। কি এটাকে মানে অপছন্দ, ডিসলাইক বলবা নাকি? না, আনলাইক ভেক্টর, বিসদৃশ। তাহলে বিসদৃশ ভেক্টর কেমন, এই সেটা, সেখানে আবার কন্ডিশন চলে আসে, একই জাতীয় দুটো, সেখানে আবার একের অধিক বলতে পারবো না। এই দুটো ভেক্টরের কি হচ্ছে, মানের সত্য দেব না, দিক বিপরীত। তাহলে কি বলে, একই জাতীয় দুটো ভেক্টরের দিক বিপরীত হলে তাদেরকে বলা হয় বিসদৃশ ভেক্টর। তার রেজাল্ট কেমন, একটা এদিকে একটা এদিকে, দিক বিপরীত। তাহলে এখন এই দিক যখন বিপরীত হতে গিয়েছে সেখানে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? রেজাল্ট হলো যে কি, এদের মান আমরা সমান দিই নাই। এখন প্রশ্ন হলো, সমান যদি হয় সেক্ষেত্রে কোনো আমার আপত্তি আছে? নেভার। কারণ আমার তো বলছি যে কি, একই যে দুটো ভেক্টরের দিক বিপরীত হলেই তারা বিপরীত ভেক্টর, তাহলে দুটোর দিক বিপরীত, তাহলে এটা বিপরীত ভেক্টর হয়ে গেল। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট হলো যে কি, যে আমরা নেগেটিভ ভেক্টর যাতে বলছি বিপরীত ভেক্টর, সেখানে সত্য ছিল একই জাতীয় দুটো ভেক্টরের মান একই হতে হবে এবং দিক বিপরীত হতে হবে। তাহলে একই মানের দুটো ভেক্টর দিক যদি বিপরীত হয় তারা কি বিসদৃশ হতে পারে কি হওয়ার পারে? নিশ্চয়ই পারে। তাই সেই জন্য আমরা বলবো যে কি, সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর বটে, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। কারণ
যদি বিপরীত ভেক্টর হতো তাহলে তাদের মান সমান হতে হবে, কিন্তু বিসদৃশ তো মান সমানের কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো দুটো ভেক্টর হতে পারে। এই যে এখানের মধ্যে আছে, যদি আমরা যদি এখানে দেখাই তাহলে এটা মনে করো বড় ছোট, কোনো আপত্তি নেই, এই এমন হতে পারে, এমন হতে পারে। আবার দুটো সমান হয় মান, তখন নেগেটিভ ভেক্টর হয়ে যাবে, আর যদি সমান না হয় তখন করে সে বিসদৃশ হয়ে গেল। এই তাহলে আমাদের বিসদৃশ মিল আছে। যাই হোক, তাহলে আমাদের এগুলো আছে। এরপরে সমরৈখিক ভেক্টর, সমতলী ভেক্টর, এগুলো খুব ইজিলি বলতে চেষ্টা করব। সমরৈখিক ভেক্টর নিশ্চয়ই এর আগে আলোচনা করেছি, যখন একাধিক ভেক্টর যখন কী হয় একই রেখায় অবস্থান করে, এই একই রেখায় অবস্থান করে, সে তারপর সমরৈখিক ভেক্টর। সমতলী ভেক্টর যখন কোনো একাধিক ভেক্টর যখন একটা তলের মধ্যে অবস্থান করে, তাদেরকে আমরা বলবো যে কি সমতলীয় ভেক্টর। যাই হোক, ওগুলো আমাদের চলে গেল সমতলী ভেক্টর। আর কি আছে সমতলে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর বলতে কি, যেসব ভেক্টর মান আছে, those are called proper vector. proper vector মানে সঠিক ভেক্টর। আর সে সঠিক ভেক্টর মানে কি, except নাল ভেক্টর। এই সে নাল ভেক্টর, এই নাল ভেক্টর ছাড়া বাকি যত ভেক্টর আছে অল আর প্রপার ভেক্টর, কারণ সবার তো মান আছে, সবার মান আছে, সুতরাং সবগুলোকে আমরা সঠিক ভেক্টর বলতে পারি। অর্থাৎ যেসব ভেক্টর মান আছে তারা সঠিক ভেক্টর। যাই গেল, এরপর আসে নাল ভেক্টর, একটা সিগনিফিক্যান্ট ভেক্টর। এই যে নাল ভেক্টর, একক ভেক্টর, তারপর আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর এবং সমান ভেক্টর, এই কয়েকটা ভেক্টর মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোই বেশি ইমপ্লিমেন্টেশন আছে বাস্তবে। আসি নাল ভেক্টর, যেটা বলে আমরা শূন্য ভেক্টর। ওই শূন্য ভেক্টর, সে শূন্য ভেক্টরটা বলতে আমরা কি বুঝি, যে ভেক্টরের কি আছে, শুধু কি মান শূন্য হয়, যে ভেক্টর মান শূন্য তাকে বলে আমরা কি ভেক্টর। কোশ্চেন রাইজ করে মান শূন্য, তো এটা কেমন ধরনের ভেক্টর? হ্যাঁ, এই ধরনের ভেক্টর অস্তিত্বে বাস্তবে আছে। এবং আরও মজার ব্যাপার কি জানো, তাদের স্পেশাল কিছু প্যাটার্ন আছে। সেই প্যাটার্ন মানে সে কি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হলো এই শূন্য ভেক্টর, তার কি আছে, যেখানে শুরু সেখানে শেষ, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো দিক নেই। তো রেজাল্ট কী দাঁড়ালো, মানও নেই, দিকও নেই, বাট সে কিন্তু একটা ভেক্টর। তাহলে এটা কেমন ধরনের ভেক্টর হলো? হ্যাঁ, সেটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল রেজাল্টের কারণে দোজ আর ডেভেলপ। দ্যাট মিনস এই যে আমরা যদি দুটো সমান ভেক্টরের মধ্যে বিয়োগ করি, তাহলে নিশ্চয়ই ফলাফল কী হবে, শূন্য। যদি আমি মনে করো এই ভেক্টর মাইনাস এই ভেক্টর, তো রেজাল্ট কী দেবো? রেজাল্ট কি আমি কি শূন্য দিতে পারবো? না, পারবো না। হোয়াই নট? বিকজ একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর গেলে তো ফলাফল একটা ভেক্টর হবে, ফলাফল তো তোমার স্কেলার হতে পারে না, কারণ দুটো ভেক্টরের এই ডিরেকশন না, তো অবশ্যই ফলাফল হতে একটা ভেক্টর। তাই সেটা কি শূন্য ভেক্টর। এটাকে আমরা বলি শূন্য ভেক্টর। উপরে দিতে পারি, নিচেও দিতে পারি, কোনো আপত্তি নেই। কথা বুঝে গিয়েছে? এই যে শূন্য ভেক্টর, তাহলে সুতরাং দুটো সমান ভেক্টর বিয়োগ করলে, অথবা দুটো সমান ভেক্টর যদি দুই দিকে কাজ করে, তাহলে সেখানে যেটা ডেভেলপ সেটা আমার শূন্য ভেক্টর। সুতরাং এটা একটা সিগনিফিক্যান্স বহন করে। যাই হোক, শূন্য ভেক্টর চলে গেল। এরপর একক ভেক্টর। একক ভেক্টর বলতে আমরা কি বুঝি? একক ভেক্টর বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে কি আমাদের কি, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। আমি বিশেষত ইম্পর্টেন্টগুলো শেষ করে দিচ্ছি, এরপরে গুলো তোমরা নিশ্চয় পড়ে ফেলতে পারবা। হ্যাঁ, তাহলে সেখানের মধ্যে কি আছে, আয়ত একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর। একক বলতে একক ভেক্টর, একক ভেক্টর বলতে আমরা কি বুঝি, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টরকে যদি আমরা বুঝাতে চাই, দ্যাট ইজ সো সিগনিফাইটেবল ভেক্টর, তাহলে এটার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। সেটা কেমন? সেটা হলো যে কি, একক ভেক্টরকে সাধারণত এর যে সংজ্ঞাটা আমরা দিলাম, দ্যাট ইজ লিটারেলি সাহিত্যগত সংজ্ঞা, যে ভেক্টর মানে এক একক তাকে আমরা একক ভেক্টর বলি। বাট এর একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে। তো সেটা যাওয়ার আগে আমি কি করতে চাই, এটাকে প্রকাশ করে কীভাবে আমরা সেটা বলি, কারণ যেহেতু এটা একটা বিশেষ গুণাবলী বহন করে, তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই ভেক্টরকে প্রকাশ করারও কৌশল আলাদা। ওটাকে আগের মতো যে আমরা তীরচিহ্ন দিয়ে প্রকাশ করি সেটা হিসেবে করা যায় না। তো সেটার জন্য স্পেশাল একটা সিম্বল ব্যবহার করতে হয়, দ্যাট ইজ কল্ড হ্যাট সিম্বল, অর্থাৎ টুপি চিহ্ন। আমি আমার ভাষায় মজা করে বলি, দোজ আর পাক্কা মুসলিম। এরা মুসলমানেরা তো ঈদ কোরবান বা মসজিদে গেলে টুপি পরে, এরা সারা জীবন টুপি পরে চলে, টুপি ছাড়া ওরা কখনো বের হয় না। যেমন আমরা বলবো সোজা যে কোনো ইংরেজি অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত যে কোনো স্মল লেটারে লিখে তার উপর যদি একটা টুপি পরাই দাও, দেন সে কে একক ভেক্টর। সাপোজ এ, এটা একটা একক ভেক্টর, আবার আই, এটা একটা একক ভেক্টর। যদি আমি একটা জেড ডি, মনে করো জেড দিলাম, তার সেটা একটা একক ভেক্টর হয়ে যাবে। তাহলে অত স্মল লেটার হলেই আবার তার উপর টুপির চিহ্ন থাকে, সে কি আমার কখনো খেয়াল রাখবে, কখনো একক ভেক্টর কখনো ক্যাপিটাল লেটারে লেখা হয় না।
এবং তার উপর কখনো তীর চিহ্ন দেওয়া হয় না, অর্থাৎ টুপি চিহ্ন দিতে হয়। দ্যাট ইজ কল্ড হ্যাট সিম্বল। আচ্ছা, তাহলে একক ভেক্টর প্রকাশ করার নিয়মও শিখলে। এখন আসছি একক ভেক্টর ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা কি। একক ভেক্টর ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা হলো এই যে কোনো একটি ভেক্টরের মান যদি শূন্য না হয়, এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। কেমন ব্যাপারটা? মনে করো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। এখন এই ভেক্টরকে আমি যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র চারে ভাগ করলাম, এই প্রত্যেকটাকে এই ইউনিট, এই ইউনিট, এই ইউনিট, এই ইউনিট, অর্থাৎ প্রত্যেকটা সমান সমান এক ভাগে বিভক্ত, প্রত্যেকের মান এই ইউনিট, এই ইউনিট, এই ইউনিট করে। তা রেজাল্ট কী দাঁড়ালো? এই ইউনিট প্লাস এই ইউনিট প্লাস এই ইউনিট প্লাস এই ইউনিট, দ্যাট ইজ কত? এই, দ্যাট ইজ এ। কার আপত্তি আছে? নেই। তাহলে সেখানে আমরা কি পাই? 4a ইউনিট সমান a ভেক্টর, দ্যাট ইজ a ইউনিট সমান a ভেক্টর বাই 4। রেজাল্ট কি? তাহলে 4টা কে? 4 হলো a ভেক্টরের মান, তাই তো এই 1 2 3 4, a ভেক্টর মান হলো 4, তাহলে সেটা আসে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এত সমান a ভেক্টর বাই অ্যাবসলিউট ফর্ম অফ a ভেক্টর, দ্যাট ইজ এই 4 হলো যে কি এ ভেক্টরের মান, আর সেই এই ভেক্টর মানকে সিম্বলি আমরা এই ব্যাপার অ্যাবসলিউট ফর্ম, পরম মান দেওয়া হয়েছে। যখনই পরম মান, খেয়াল রাখবে, পরম মান যখন দেওয়া তখন সেই ভেক্টর যে রাশির কোনো সিম্বল মেনটেন করে না, অল সিম্বল আর নেগলিজিবল। সেখানে এই তীর চিহ্ন, ভেক্টর চিহ্ন থাকুক বা মাইনাস চিহ্ন থাকুক, যাই থাকুক সবগুলো নেগলেক্ট করে সেই স্পেশাল শুধু মানটাই বুঝাবে। তাই বলা হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, অর্থাৎ কোনো ভেক্টর তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। বুঝে গিয়েছে নিশ্চয়ই? তাহলে একক ভেক্টর কি, একক ভেক্টর কীভাবে প্রকাশ করতে হয়, একক ভেক্টরের গাণিতিক সংজ্ঞা কি, আমরা সব কিছু ডেভেলপ করার চেষ্টা করলাম। এরপরে আসো যে একক ভেক্টর থেকে আয়ত একক ভেক্টর। এই আয়ত একক ভেক্টর বলতে আমরা কি বুঝি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি বিশেষ একক ভেক্টর ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার 3টি অক্ষ বরাবর, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে কি বুঝি? যখন 3টে অক্ষ পরস্পর সাথে 90 ডিগ্রি কোণে রেখে একই স্থানে অবস্থান করে সেটাকে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যদি বলি যে আমার হাত, এটাও একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, প্রত্যেকের প্রতি অন্তর্ভুক্ত কোণ কত? 90 ডিগ্রি। অথবা যদি বলি ঘরের কর্নার, এই যে রুমের কর্নার, এই কর্নারগুলো ত্রিমাত্রিক, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণ আছে, এটাও ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা এখানে আঁকতে যাই তাহলে কি হবে? এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাহলে আরেকটা অক্ষ আঁকতে হলে কী হবে? এর সাথে লম্ব, এটা ত্রিমাত্রিক। কিন্তু এখন কতক্ষণ ধরে কলম ধরে রাখবো তোমাদের কাছে? আর যদি আমরা কলম ধরে রাখতে চাই তখন আমাদের রেজাল্ট কী দাঁড়ায়? হ্যাঁ, সেই কলমটা আমাদের তখন আমরা কী করি? এটাকে এই দিকে দিয়ে দিই, সেটাও ত্রিমাত্রিক স্থানাঙ্ক। এখন যদি তোমরা কেউ আমার প্রশ্ন করো, স্যার এটা অন্তর্ভুক্ত কি 90 ডিগ্রি হয়েছে নাকি? এটা 90 ডিগ্রি, এটাও না হয়েছে? হ্যাঁ, এগুলো অবশ্যই 90 ডিগ্রি। কেন? বিকজ এই বোর্ডটা হচ্ছে আমার দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক কখনো ত্রিমাত্রিক আঁকা সম্ভব না। তাই এই যে ত্রিমাত্রিকটা আমার এবার ধরে রাখতো, কলমকে আমি সারাক্ষণ ধরে রাখবো, তোমাদের পড়াবে কে? হ্যাঁ, সেই জন্য আমি এই দিকে এঁকে দিলাম। তাই এদের অন্তর্ভুক্ত কোণগুলো নিশ্চয়ই তোমরা কী করতে হবে? 90 ডিগ্রি বিবেচনায় আনতে হবে। এই ত্রিমাত্রিক ব্যবস্থা। তাহলে এখন এটা হলো এক্স অক্ষ দিয়েছি, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ দিয়েছি। এই অক্ষ বরাবর যে একক ভেক্টর হবে আই, এটা হল যে কি জে, এবং এটা হল যে কি কে। এই বলছিলাম যে কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। এবং মজার ব্যাপার কি জানো? সেটা হলো এই যে এই যে আই, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ জে এবং জেড অক্ষ বরাবর কে, এরা এইভাবে সবসময় বিবেচিত। এমনকি সুনামি এসে এই পৃথিবীকে, দুনিয়াকে লন্ডভন্ড করে দিল, আই কখনো এক্সকে ছাড়বে না, যে ওয়াই জেকে, ও জে কখনো ওয়াই ছাড়বে না, জেড কখনো কে কখনো জেডকে ছাড়বে না। অর্থাৎ 3টি অক্ষ বরাবর 3টি এক ভেক্টর আমরা পেয়ে যাব। তাহলে আমরা ব্যাপারটাকে বুঝাতে পেরেছি যে 3টি অক্ষ, এক্স অক্ষ আই জে কে, অর্থাৎ আই জে কে, এই 3টি কে আমরা কি বলবো? এটা আয়ত একক ভেক্টর। আর একটা ভেক্টর আছে অবস্থান ভেক্টর, আমি এই পর্যন্ত পড়াচ্ছি কারণ এটা ইম্পর্টেন্টগুলো শেষ করলাম। এই তাহলে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বলতে আমরা কি বুঝি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা আমরা বলছি আয়ত একক ভেক্টরে। আর এখন যেটা বলছি সেটা হলো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বলতে আমরা কি বুঝি? অবস্থান ভেক্টর বলতে আমরা বুঝি কোনো প্রসঙ্গ কাঠামোর
কোনো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে অন্য যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এখন প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝায়? প্রসঙ্গ কাঠামো বলতে বুঝে আমরা যে কোনো একটা কিছু পরিচয় দিতে হলে তার একটা কী দিতে হয়, অর্থাৎ একটা ঠিকানা বলতে হয়। যেমন আমি যে বলছি কি, কেউ আমাকে এখন ফোন করলো যে দোস্ত তুই কোথায় আছিস, আমি বললাম যে এখানে। ও বলবো আরে এখানে মানে কি, কোথায় আছিস? আমি বললাম আরে এখানে। আমি আরে এখানে, আরে বুঝতে পারছো আমি এখানে। আর সে বললো কোথায়? এই যে দ্বন্দ্ব, এটা ফায়সালা কে দিবে? এই ফায়সালা হবে আমার প্রসঙ্গ কাঠামো। সে প্রসঙ্গ কাঠামো কীভাবে ফায়সালা দিবে? সেটা হলো এই, যদি আমি বলে দিই যে দোস্ত আমি কোথায় আছি, অর্থাৎ এই খুলশি তথা নাসিরাবাদ গভর্নমেন্ট গার্লস স্কুলের পাশে আছি, দেন সে যদি আমেরিকাও থাকে সে প্রথম বাংলাদেশ খুঁজবে, বাংলাদেশ খুঁজে চট্টগ্রামে এসে কোথায় জিইসি আসবে, জিইসি এসে নাসিরাবাদ গভর্নমেন্ট গার্লস স্কুল এসে আমাকে ধরে ফেলবে। তাহলে এই যে আমি যে একটা ডিমার্কেশন দিয়েছি, সীমারেখা, দ্যাট ইজ কি নাসির অর্থাৎ জিইসি নাসিরাবাদ গভর্নমেন্ট গার্লস অথবা খুলশি নাসিরাবাদ গভর্নমেন্ট গার্লস স্কুল, এই যে ঠিকানাটা আমি বললাম, সুতরাং এটাই হচ্ছে যে আমার একটা প্রসঙ্গ কাঠামো। আমি ক্লিয়ার? হ্যাঁ। সিমিলার ওয়ে যে আমি এখানে একটা বিন্দু দিলাম, এখন এই বিন্দুটা হলো পি, এখন এই বিন্দুটা যে বলতে এটার অবস্থান ব্যাখ্যা করো, তো আমি এটা কী অবস্থান ব্যাখ্যা করবো? এটা অবস্থান ব্যাখ্যা করতে আমাকে একটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করতে হবে, সেটা হলো এই, দ্যাট ইজ এই। একটা প্রসঙ্গ কাঠামো আমি বিবেচনা করেছি, যেটার নাম হলো যে কি এই এক্স ওয়াই প্লেন, অর্থাৎ এটা এক্স ওয়াই তলের মধ্যে আছে। এখন সে এক্স ওয়াই তলের মধ্যে এক্স ওয়াই তল যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে বলে আমরা অরিজিন, মূল বিন্দু। তাহলে ও বিন্দু, এখন এই মূল বিন্দু থেকে সে কত দূরে আছে সেটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। এই তাহলে সেটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। এটাকে আবার ব্যাসার্ধ ভেক্টর বলে, অর্থাৎ আর দিয়ে প্রকাশ করি, দূরত্ব প্রকাশে তা আর দিয়ে প্রকাশ। তাহলে অবস্থান ভেক্টর কাকে বলবো? কোনো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে অন্য যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় অথবা দূরত্ব প্রকাশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে এখানে আটটা হচ্ছে অবস্থান ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, বাকিগুলো আছে, এগুলো বইয়ের মধ্যে সংজ্ঞা তোমরা পাবে। আর যদি পরবর্তী আমরা ক্লাস তোমাদের সাথে আমাদের যাদের ক্লাস হবে আমরা আশা করছি সেক্ষেত্রে আমরা সব কমপ্লিট করে দেবো না। আমাদের ক্লাস আমরা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ